হচ্ছে স্ক্রিন। জি স্যার। ওকে, সো অ্যাকচুয়ালি লাস্ট ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম কিভাবে আমরা মিনিমাম যে অর্ডার কোয়ান্টিটি বা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, যেটা কিউ বলি আমরা, সেটা কিভাবে আমরা বের করতে পারি। এটার জন্য যে ফর্মুলা ডিরাইভ করেছিলাম, যে কিউ নট বা যেটাকে বলি আমরা ইও কিউ, সেটা সমান হচ্ছে 2ds ডিভাইডেড বাই এইচ। তো সবার কাছে কি কাগজ কলম আছে? একটু সবাই খাতা পেন্সিল নাও, আমরা একটু অঙ্ক করব, ফর্মুলাগুলো ইউজ করে অঙ্ক করব। হ্যাঁ, সবাই একটু পেন্সিল, ক্যালকুলেটর, কলম এগুলো নাও। হ্যাঁ, তো ফর্মুলাটাও লেখো, আমরা কাজে লাগাবো এটা। যেটা কিউ নট বা ইও কিউ, এই যেটা বলি আমরা কিউ নট অথবা ইও কিউ, এটা হচ্ছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। কি পরিমাণ আমরা অর্ডার দিব, দিলে সেটা ইকোনমিক হবে। এটার জন্য ফর্মুলা হচ্ছে এটা, কিউ নট ইকুয়ালস টু 2ds ডিভাইডেড বাই এইচ। তো এখানে ডিটা কি, কে বলতে পারবা? ডিটা কি ছিল বলতে পারবা কেউ? ডিমান্ড কি স্যার? ডিমান্ড। হ্যাঁ, ডি হচ্ছে ডিমান্ড। হ্যাঁ, ডি ডিমান্ড ছিল। এস এস কি ছিল আর এইচ কি ছিল বলো দেখি? স্যার কিউ সমান সমান কোয়ান্টিটি আর এস হ্যাঁ, কি সমান হচ্ছে কোয়ান্টিটি, এস হচ্ছে অর্ডার কস্ট, হ্যাঁ, আর এইচ ছিল স্যার হোল্ডিং কস্ট। হ্যাঁ, হোল্ডিং কস্ট। তাহলে আমরা যদি এস জানি, তারপর আমরা যদি এইচ জানি, আমরা যদি ডি জানি, ডিমান্ড জানি, তাহলে আমরা এই ফর্মুলাতে বসিয়ে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বের করতে পারবো, কি পরিমাণ আমাদের অর্ডার দিতে হবে। ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে আমরা এখন দেখি। আরেকটা জিনিস হচ্ছে টোটাল কস্ট বের করার এই ফর্মুলা ছিল, টিসি সমান ছিল কিউ টু কিউ বাই এইচ আর ডি বাই কিউ ইন্টু এস। এই ফর্মুলা আমরা কাজে লাগাবো। সো আমরা ফর্মুলা দেখলাম, কিভাবে ফর্মুলাটা আসছে এটা দেখলাম, ইউ কিউ কিভাবে হয়। এখন একটা অঙ্ক করি। এই রকমের একটা প্রবলেম দেয়া আছে। হ্যাঁ, সবাই একটু ট্রাই করো, পড়ো অ্যাটলিস্ট। হ্যাঁ, একটা লোকাল distributor for a national tire company expect to sell approximately 9,600 steel belted radial tire of a certain size. হ্যাঁ, তাহলে তার ডিমান্ড হচ্ছে এটা। হ্যাঁ, দেন অ্যানুয়াল ক্যারিং কস্ট হচ্ছে $16 পার টায়ার পার ইউনিট। তাহলে এটা হচ্ছে এস। না, এস না তো, ক্যারিং কস্ট কি স্যার এটা তো হোল্ডিং এইচ, কস্ট। তাই না? ইয়েস মেবি। হোল্ডিং কস্ট, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে এইচ, হোল্ডিং কস্ট। ক্যারিং কস্ট বা হোল্ডিং কস্ট। আর অর্ডারিং কস্ট হচ্ছে এস। তার মানে হচ্ছে এই যে অর্ডারিং কস্ট হচ্ছে $75, এই $75 হচ্ছে অর্ডারিং কস্ট, এটা হচ্ছে এস। আর যেটা বলা হলো ডিস্ট্রিবিউটর অপারেটস যে 288 ডেজ এ ইয়ার, এক বছরে সে 288 ডেজ সে কাজ করে, বাকি দিনগুলো বন্ধ থাকে। এই ইনফরমেশন গুলো দেওয়া আছে, সবাই এগুলো নোট ডাউন করে ইনফরমেশন গুলো। তারপরে বলা হলো ইউজিং দিস ইনফরমেশন হোয়াট ইজ দ্য ইউকিউ, সে যে অর্ডার করবে তার জন্য ইউকিউ কি হবে। তারপরে বলা হলো হাউ মেনি টাইমস পার ইয়ার ডাজ দি স্টোর নিড টু রিঅর্ডার। হ্যাঁ, সে যে অর্ডার দিবে এটা কয়বার দিবে প্রতি বছরে। হোয়াট ইজ দ্য লেন্থ অফ এন অর্ডার সাইকেল, একটা অর্ডার যে দিলা সেটা আসলো, তার সাইকেলটা কত, কতদিন পর পর অর্ডার দিতে হয়। হ্যাঁ, আর হচ্ছে what is the total amount, total annual cost if EOQ is ordered। এই যে EOQ যেটা অর্ডার দিবে, এটা যদি অর্ডার দেয় তাহলে তার টোটাল কস্ট কত, টিসি যে ফর্মুলা। তাহলে আমরা কি বের করতে পারবো হোয়াট ইজ দ্য EOQ? জি স্যার, সূত্র অ্যাপ্লাই করলে তো বের হয়ে কি যাবে। হবে তাহলে EOQ ফর্মুলা কি ছিল? রুট ওভার 2ds ডিভাইডেড বাই এইচ। কিউ সমান ছিল 2ds ডিভাইডেড বাই, তাহলে এখানে ডি এর ভ্যালু বসাও। ডি এর ভ্যালু কত?
এস এস কত? 9600 হলো ডি এর S ভ্যালু, হচ্ছে- আর এস হলো হ্যাঁ, 9600 D এর 75 এস হচ্ছে হ্যাঁ 75, 75 এইচ কত? এইচ হলো 16 আর এইচ 16। হ্যাঁ, তাহলে বসা কত আসে দেখো ভ্যালুটা। জি স্যার, বের করতেছি একটু। সবাই একটু ট্রাই করো, কারণ ম্যাথমেটিক্স হাতে কলমে না করলে কিন্তু হয় না, পরে ভুলে যাবা। স্যার 300 300, হ্যাঁ, তাহলে ইউ কিউ বা কিউ নট যদি বলি, কিউ নট এর ভ্যালু হচ্ছে 300 টায়ার্স পার অর্ডার। সে একবারে এই 300 পিসেস অর্ডার দেয়, তার অর্ডার সাইজ। ঠিক আছে, সবার হয়েছে? এটা বোঝা গেছে? জি স্যার, বুঝা গেছে। ওকে, তাহলে ইউ পার্ট বি তে বলা হলো হাউ মেনি টাইমস পার ইয়ার ডাজ দ্য স্টোর রিঅর্ডার। হ্যাঁ, সে যে অর্ডার দিবে প্রতি বছর সে কয় একবার সে কয়টা অর্ডার দেয়? স্যার একবারে তো 300 অর্ডার দেয়। একবারে তো 300 টাকায় স্যার। হ্যাঁ, তাহলে 300 অর্ডার দেয়। হ্যাঁ, তার অ্যানুয়াল ডিমান্ড কত? 9600। 9600 অ্যানুয়াল ডিমান্ড ফুলফিল করতে হলে এটাকে ভাগ বুঝো নাই? দিয়ে দিব। ভাগ দিয়ে দিলে, হ্যাঁ, তাহলে ভাগ দিলে কত হবে? 32 স্যার, 32 32 32। তাহলে 32 টাইমস তার অর্ডার দেওয়া লাগে, মানে তাকে 32 বার অর্ডার দিতে হবে যদি সে অ্যানুয়াল ডিমান্ডটা ফুলফিল করতে হয়। তাহলে এটা হচ্ছে হাউ মেনি টাইমস পার ইয়ার ডাজ দ্য স্টোর রিঅর্ডার। তার মানে সে 32 বার তাকে অর্ডার দিতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে বিও হয়ে গেল। এখন সি তে বলা হলো হোয়াট ইজ দ্য লেন্থ অফ এন অর্ডার সাইকেল। মানে একটা অর্ডার থেকে পরের অর্ডার পর্যন্ত ডিউরেশনটা কত, এটা কি বের করা যাবে? একবার সে কয়টা অর্ডার দেয়? 300 স্যার টা। 9 ডে স্যার। 300টা, তাই না? জি স্যার। 9 ডেজ, তাই না? জি স্যার। কারণ কি, যে কয়দিন কাজ করে বছরে? 288 288 দিন কাজ করে। আর এই 288 দিনের মধ্যে তাকে কয়বার অর্ডার দিতে হয়? 32 বার, তাই না? 30। জি স্যার। 32 তাহলে এক একটা অর্ডারের মধ্যে তাহলে ডিসটেন্স কত, ডিউরেশন কত থাকবে? 9 ডেজ স্যার। 288 ডিভাইডেড বাই 32, তাই না? 9 32 ডেজ। জি তাহলে স্যার। একটা অর্ডার থেকে একটা অর্ডার পর্যন্ত এই 9 ডেজ টাইম থাকবে। তাহলে অর্ডার সাইকেলের মধ্যে অর্ডার সাইকেলের লেন্থ হচ্ছে 9 ডেজ। ঠিক আছে? ওকে, আর তারপরে পার্ট ডি তে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য টোটাল, মানে কিউ এর যে ভ্যালুটা কিউ ইকুয়ালস টু, বের করা যাবে অ্যানুয়াল কস্টের যে ফর্মুলা ছিল, টোটাল কস্ট সমান কি ছিল? ওই তো Q/2 ইনটু H প্লাস Q/2H প্লাস যে ফর্মুলা, হ্যাঁ, প্লাস D/Q ইনটু S, ওখানে বসাইলেই তো হয়ে যাওয়ার কথা। বসিয়ে দেখো কত আসে। সব জানি আমরা।
স্যার কোয়ান্টিটি তো 200 মানে 300টা না? 300, হ্যাঁ হ্যাঁ বলছি তো, ইউকিউ ইউকিউ তো 300 তাই না? জি স্যার। এখন 300 নিয়ে আমরা কাজ করব। 300, তারপরে ডি এর ভ্যালু 9 কত বের করো, তারপরে এস কত আর এইচ কত বসে দিলে হয়ে যাবে। স্যার 4800, that's mean 4800। 4800, 4800 আসবে। এটা হচ্ছে তোমার অ্যানুয়াল টোটাল কস্ট। যদি সে এই পরিমাণ করে অর্ডার দেয়, ইউকিউ পরিমাণ, তাহলে তার অ্যানুয়াল কস্ট হবে এটা। তো এটা পার্ট ডি, তাহলে আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে গেল। ঠিক আছে, ক্লিয়ার সবার? স্যার আমি আসলে সত্যি বলতে প্রথম কয়েকটা করতে পারিনি। তাহলে পার্ট এই প্রবলেমের 4টা অংশ ছিল। এবি ছিল স্যার। তাহলে এখানে দেখো, ফলো করো। ডি এর ভ্যালু হচ্ছে 9600 পার ইয়ার ডিমান্ড। এইচ হচ্ছে হোল্ডিং কস্ট পার ইউনিটের জন্য, আর এস হচ্ছে অর্ডারিং কস্ট, একবার অর্ডার দিতে তোমার এত টাকা খরচ হয়। তাহলে বলা হচ্ছে ইউকিউ, ইউকিউ বের করো, ইউ নট ইকুয়ালস টু 2ds ডিভাইড বাই এইচ। তাহলে 2, ডি এর ভ্যালু হচ্ছে 9600, এস এর ভ্যালু হচ্ছে 75, এইচ এর ভ্যালু 1600 টায়ার্স অর্ডার। একবারে সে এই এতগুলো টায়ার অর্ডার দেয়। ঠিক আছে? জি স্যার। জি স্যার। ওকে। তারপরে বলা হলো এই যে পরিমাণ অর্ডার দেয়, এই পরিমাণ অর্ডার দিতে তাকে যে এই অ্যানুয়াল ডিমান্ড যে ফুলফিল করতে হবে, তাহলে ইয়ারলি কয়বার অর্ডার দেওয়া লাগবে? তাহলে ইয়ারলি ডিমান্ড হচ্ছে 9600, জি স্যার। 9600 ডিভাইড বাই 300, তাহলে এক বছরে। ঠিক আছে? লেন্থ অফ এন অর্ডার সাইকেল, একটা অর্ডার শুরু থেকে শেষ পর্যন্ত কতদিন লাগে অর্ডার সাইকেল, যেহেতু সে 32 বার অর্ডার দেয় তাই না? তাহলে টোটাল ইয়ারের ডিউরেশন কত? ডেজ। তাহলে 288 ডেজ হচ্ছে তার অ্যাভেলেবিলিটি। তাকে এই 288 ডেজ সে কয়বার অর্ডার দিতে? 32 বার অর্ডার দেয় তাই না? তাহলে একটা অর্ডার সাইকেলের ডিউরেশন কত হবে তাহলে? 9 ডে। 288 ডিভাইডেড বাই 32 32 ডেজ, তাহলে হচ্ছে 9 ডেজ। হ্যাঁ, তাহলে হ্যাঁ অর্ডার হবে 9 ডেজ। অ্যাভেলেবল ডে কে তুমি, তারপরে বলা হলো টোটাল কস্ট, যে সে যদি কিউ পরিমাণ অর্ডার দেয়, কিউ নট পরিমাণ অর্ডার দেয়, টোটাল কস্ট কত ইনটু এইচ ডি বাই কিউ নট ইনটু এস। এখানে ভ্যালুগুলো বসাই দিলাম, 300 বাই 2, এইচ এর ভ্যালু 16, ডি হচ্ছে অ্যানুয়াল ডিমান্ড হচ্ছে 9600, কিউ নট হচ্ছে 300, এস হচ্ছে 75। বসাই দিলে তুমি এই যে টোটাল কস্ট তোমার হচ্ছে অ্যানুয়াল কস্ট হবে এত 4800, যদি ইউ কিউ পরিমাণ অর্ডার দিয়ে থাকে। ঠিক আছে? তাহলে ফর্মুলাতে বসালে হয়ে যাবে, সিম্পল জিনিস। জি স্যার। ওকে, তাহলে হয়ে গেল। আমরা তারপরে আরেকটা দেখি এক্সাম্পল। এখানে একটা এক্সাম্পল আছে। এখানে কি সিম্পল জিনিস, আগে মই কোশ্চেনটা পড়ো। পিডলিক ম্যানুফ্যাকচারিং অ্যাসেম্বলস সিকিউরিটি মনিটরস। ইট পারচেজ 3600 black and white cathode ray tubes a year. 3600 and annual carrying cost
যেটা আমরা বলি হোল্ডিং কস্ট, যেটা, আর 20% অফ দ্য পারচেস প্রাইস। দেখো এটার ভ্যালুটা সরাসরি বলা নাই, আগের অঙ্কে কি বলা ছিল না, তাই না? আগের অঙ্কে কি ছিল, অ্যানুয়াল হোল্ডিং কস্ট বলা ছিল 16 পার টায়ার, তাই না? জি স্যার, আগের অঙ্কে বলা ছিল। বলা ছিল, হ্যাঁ। আর এখানে প্রবলেম বলা নাই, বলা নাই, বাট হিন্টস দিয়ে দিছে। হিন্টসটা কি হচ্ছে, যে তোমার যে পারচেস প্রাইস পার ইউনিটের জন্য পারচেস প্রাইস যা, তার 20%। তাহলে পারচেস প্রাইস কত আমরা জানি তো, তাই না? সে কত দিয়ে কিনে, $65 দিয়ে কিনে প্রতিটা ইউনিট। প্রতি ইউনিটে হোল্ডিং কস্ট কত হবে তাহলে? $5, 3%, তাহলে কত আসে? $65 times 0.2, তাই না? হোল্ডিং কস্ট। স্যার আপনার কথাগুলো স্যার কেটে আপনার কেটে কথা আসছে, কেটে কেটে কথাগুলো আসছে স্যার, কাটাকাটি আমরা আছে। বুঝতে যাচ্ছে না। পুরো কথা শুনতে পাই না স্যার। এখন বোঝা যাচ্ছে? এখন শুনতে পাও? স্যার মেবি স্যার নেটওয়ার্কে একটু সমস্যা আছে স্যার। নেট স্লাইড গুলোও চেঞ্জ হয় না, অনেকক্ষণ লেট করে চেঞ্জ হচ্ছে স্লাইড গুলো। আচ্ছা, এখন কি স্লাইড দেখতে পাচ্ছ? জি স্যার, স্লাইড দেখতে পাচ্ছি স্যার। জি স্যার, আগের ম্যাথটা দেখতে পাচ্ছি। হ্যালো, এখন শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে এই যে প্রবলেম তো বোঝা গেছে নাকি বুঝো নাই? আমি আবার দেখাই, স্লাইড দেখতে পাচ্ছ? স্যার স্লাইড দেখতে পাচ্ছি জি স্যার, স্যার। slide স্যার দেখতে কোশ্চেনটা যদি আরেকবার বুঝাই দেন স্যার, তাহলে আমরা আগের কথাগুলো তো স্যার বুঝতে পারি নাই, এখন যদি আরেকবার বুঝাই দেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওকে। তাহলে এখানে বলা হচ্ছে একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি, যেটা তোমার সিকিউরিটি মনিটর বানানোর জন্য সিআরটি টিউব, রে টিউব, ব্ল্যাক এন্ড হোয়াইট ওরা কিনে। প্রতি বছর ওরা যে 3600 ইউনিট ওরা, এবং প্রত্যেক ইউনিটের প্রাইস হচ্ছে $65। হ্যাঁ, একটা ইউনিটের প্রাইস হচ্ছে $65 করে সে কিনে, এবং তার অর্ডারিং কস্ট $31। একবার অর্ডার দিতে সে $31 খরচ করে। অ্যান্ড অ্যানুয়াল ক্যারিং কস্ট, যেটা হচ্ছে হোল্ডিং কস্ট, এটা স্ট্রেট ফরওয়ার্ড দেওয়া নাই, এটা বলা হলো তার যে পারচেজ প্রাইস কত হবে, তাই কত হবে তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি, 20% অফ $65। $65, তাই না? 65। তাহলে কত, 65 মাল্টিপ্লাই বাই 0.2, তাহলে তো হয়ে যাবে, তাই না? জি স্যার। তাহলে আমাদের এই যে, হ্যাঁ, তাহলে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটির জন্য আমরা যে ফর্মুলা বসাই, Q = 2DS/H। 2 ডি এর ভ্যালু জানি, ডি হচ্ছে ডিমান্ড হচ্ছে কত, 3600। জি স্যার, 3600। 3600। তারপরে হ্যাঁ, আর অর্ডারিং কস্ট হচ্ছে 31, অর্ডারিং কস্ট 31, আর হোল্ডিং কস্ট হচ্ছে 65 65 মাল্টিপ্লাইড বাই 0.2। হ্যাঁ, তাহলে এখানে বসে দিলে তুমি ক্যালকুলেট করে তুমি দেখা গেল যে 131 ক্যাথোড রে টিউবস সে পার অর্ডারে সে এতগুলো অর্ডার দেয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তার ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। এখন বলা হইলো যে টোটাল কস্ট কি হবে, তাহলে টোটাল কস্ট যে ফর্মুলা আছে ওখানে বসাই দিব আমরা। টোটাল কস্টের ফর্মুলা কি, Q/2 × H, D/Q × S।
তাহলে কিউ আমরা জানি, কিউ হচ্ছে 131, বের করলাম একটু আগে, কিউ নট যেটা। এইচ হোল্ডিং কস্ট জানি আমরা কত, 65 টাইমস 55 মাল্টিপ্লাইড বাই 0.2, 0.2 তাহলে এটা আসছো ডিভাইড বাই 2। আর ডিমান্ড হচ্ছে 3600, কিউ তো জানি 131, আর এস হচ্ছে অর্ডারিং কস্ট যেটা হচ্ছে $31। বসে দাও, বসে দিলে ক্যালকুলেট করো, করলে দেখা যাবে যে $1704। এটাই হচ্ছে তার এই যে। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। তাহলে যেটা এখান থেকে নোটিস করবা যে হোল্ডিং কস্ট দেয়া যদি সরাসরি দেয়া থাকলো, আর যদি নাও দেয়া থাকে তাহলে যেই হিন্টস দেয়া থাকবে সেই হিন্টস অনুযায়ী তোমাকে বের করে নিতে হবে। তাহলে তুমি তখন ফর্মুলাতে বসাতে পারবা। তাহলে এইভাবে করে আমরা করতে পারি। তাহলে গেল সেকেন্ড এক্সাম্পল। আমরা আরেকটা এক্সাম্পল দেখি, ওয়ান মোর এক্সাম্পল, একই রকম। এরকম একটা এক্সাম্পল আছে, দেখো সবাই কোশ্চেন একটু পড়ো, আগের মতোই, বাট অনেকগুলো জিনিস এখানে আছে। লার্জ বেকারি বাইস ফ্লোর ইন 25 পাউন্ডস ব্যাগ। একটা বেকারি সে ময়দা কিনে 25 পাউন্ডের ব্যাগে করে সে ময়দা কিনে। The bakery uses an average of 1215 bags per year. তাহলে annual uses বা annual demand কত তার? 1215 ব্যাগ। তাই না? জি স্যার। হ্যাঁ। আর পরে বলা হলো preparing an order and receiving a shipment of flour involves a cost of $10 per order. তাহলে এটা কি? Ordering cost. অর্ডারিং কস্ট $10 per order. হ্যাঁ। আর ক্যারিং কস্ট বা হোল্ডিং কস্ট যেটা, সেটা হচ্ছে পার ব্যাগের জন্য হচ্ছে $75 দেয়া আছে। কারণ এই ইনফরমেশন গুলোর উপর বেস করে আমাদেরকে বলা হলো ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বের করতে পারবা? ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি কত হবে এখানে? করো তো, ক্যালকুলেশন করে দেখো কত আসে। স্যার কিউ এর ভ্যালু বের করতে হবে। ডি এর ভ্যালু হচ্ছে 1, কিউ এর ভ্যালু বের করতে হবে। হ্যাঁ, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি কিউ। তাহলে দেখো কয়টা ব্যাগ লাগে পার অর্ডারে। তাহলে স্কয়ার রুট অফ 2ds ডিভাইডেড বাই h। ডি এর ভ্যালু হচ্ছে 1215, s হচ্ছে 10, h হচ্ছে 75। তাহলে ক্যালকুলেশন গুলো কত আসে? ক্লাস করতে স্যার 18 স্যার 18 18, হ্যাঁ 18 জি স্যার 18। তাহলে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি সে 18 ব্যাগস করে, সে 18 ব্যাগের যে 25 পাউন্ড ব্যাগ 18টা করে ব্যাগ অর্ডার দেয় একবারে, দিলে তার ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি হচ্ছে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তা পার্ট বি তে বলা হলো হোয়াট ইজ দ্য এভারেজ নাম্বার অফ ব্যাগস অন হ্যান্ড। এভারেজ নাম্বার, এভারেজ অর্ডার কোয়ান্টিটি ফর্মুলা কি মনে আছে? এভারেজ অন হ্যান্ড। আর মনে নেই স্যার। যদি এখানে দেখে থাকি, এই যে এখানে এভারেজ ইনভেন্টরি লেভেল কত দেখা যাচ্ছে? না স্যার, Q এখনো by দেখতে পাচ্ছি না। স্লাইড, ওই স্লাইডটাই আছে স্যার, কোশ্চেন ওইটাতে চেঞ্জ হয় নাই। চেঞ্জ হয় নাই? না না স্যার, স্যার। আদার আমি স্টপ শেয়ারিং করি, আবার দিই। এটা মেবি নেটের সমস্যার কারণে হচ্ছে আজকে। হতে পারে, হ্যাঁ।
এখন নতুন স্লাইড আসছে, আমি আবার শেয়ার দিলাম। জি স্যার। হ্যাঁ, তাহলে এভারেজ কোয়ান্টিটি কত, এই যে এখান থেকে কি দেখা যাচ্ছে? Q by 2. জি স্যার Q/2। Q/2, তাই না? এভারেজ, হ্যাঁ, এটা কিভাবে আসছিল মনে পড়ে? যে আমার কোয়ান্টিটি হচ্ছে, আমি একবার অর্ডার দিলে পাই কি কিউ পরিমাণ, তাই না? এ হচ্ছে কিউ, আর মিনিমাম হচ্ছে 0। তাহলে এভারেজ কি হবে? দুইটার মাঝে 0 প্লাস কিউ ডিভাইডেড বাই Divided by 2। 2. তাহলে এটা হচ্ছে এভারেজ ইনভেন্টরি লেভেল, এভারেজ অর্ডার ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের এই যে প্রবলেম যেটা ছিল, আমি প্রবলেমের স্লাইডে আবার যাই। স্লাইড কি চেঞ্জ হচ্ছে? আমি কিন্তু স্লাইড চেঞ্জ করলাম, জি স্যার চেঞ্জ হয়েছে স্যার। চেঞ্জ করে প্রবলেম স্লাইডে গেলাম। হ্যাঁ, তাহলে যে বি, হোয়াট ইজ দ্য এভারেজ নাম্বার অফ ব্যাগস অন হ্যান্ড, তাহলে কি হবে সেটা? Sir, Q by 9টা। 2, তাই না? এভারেজ Q by 2. ইনভেন্টরি লেভেল 9টা। হ্যাঁ, তাহলে Q/2 9 ব্যাগ, 9 ব্যাগ তাকে যে এভারেজ অর্ডার কোয়ান্টিটি তার হাতে থাকে সব সময়। এখন যেটা বলা হলো, হাউ মেনি অর্ডারস পার ইয়ার উইল দেয়ার বি, আগের অঙ্কের মতোই, আগের প্রথম অঙ্কের মতোই, যে তাহলে কয়বার অর্ডার দেওয়া লাগবে, তার কয়বার অর্ডার দিবে সে? স্যার 0.5 আছে, তার তাহলে অ্যানুয়াল কি ডিমান্ড স্যার কত? 68 বার বলবো না 67 বার বলবো? বলো, তাহলে থিঙ্ক করো। কম যদি অর্ডার দেয়, সে কি ডিমান্ড ফুলফিল করতে পারবে? না স্যার বেশি না। অর্ডার দিবে। স্যার আমি আসলে বেশির কথাই এটা বলছি, তাহলে 68 হবে। বেশিটাই দাও। হ্যাঁ, 68 হবে। হ্যাঁ, 68 হবে। হ্যাঁ, তাহলে এটার আরেকটা এক্সপ্লেনেশন আছে, যেহেতু সে প্রতি বছর একই জিনিস যদি ফিক্স থাকে, তাহলে ফার্স্ট ইয়ারে সে 68 বার অর্ডার দিল। হ্যাঁ, তাহলে এই যে অর্ধেক অর্ডার বেশি দিল, নেক্সট ইয়ারে গিয়ে সে এটা অ্যাডজাস্ট করতে পারবে, তখন সে 67 অর্ডার দিতে পারবে। জি ম্যাম, সরি। বুঝো নাই? জি স্যার বুঝতে পারছি স্যার। বুঝছো? এভাবে করতে পারতে। ফার্স্ট টাইম আমরা অত কিছু চিন্তা করবো না। তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে নাম্বার অফ অর্ডার হবে 68 বার আমরা অর্ডার দিলে মোটামুটি ডিমান্ডটা ফুলফিল হবে। সো এটা বুঝলাম। তারপরেরটা বলা হলো কম্পিউট দ্য টোটাল কস্ট। হ্যাঁ, টোটাল কস্ট অফ অর্ডারিং এন্ড ক্যারিং, তাহলে কত হবে? টোটাল কস্টের যে ফর্মুলা, টিসি এইচ প্লাস ডি বাই কিউ ইন্টু এস, Into S. এখানে বসাই দিলে কত আসে দেখো তো? তাহলে টিসি এর ভ্যালু কত আসে? বের করছো? টোটাল কস্ট কত আসে? $1450, সরি 1350। এই যে 1350 টোটাল কস্ট, 1350, জি। এখানে বসাই দিলে হয়ে যাবে। হ্যাঁ, 1350 আসবে। 1350, ওকে। তাহলে পার্ট ডি আমাদের শেষ হয়ে গেল। তো পার্ট ই দেখো, ই একটু ভালো করে দেখো, খেয়াল করো। ইফ হোল্ডিং কস্ট ওয়ার টু ইনক্রিজ বাই 9 পার ইয়ার, হোল্ডিং কস্ট যেটা আছে, হোল্ডিং কস্ট কোনটা এখানে? $75, তাই না, পার ব্যাগ? জি স্যার $75। হোল্ডিং কস্টটা বলা হলো যদি বাড়াও, $9 করে বাড়াও, হাউ মাচ উড দ্যাট ইফেক্ট দ্য মিনিমাম টোটাল অ্যানুয়াল কস্ট, তখন অ্যানুয়াল কস্ট কি পরিমাণ এফেক্ট হবে? ঠিক আছে, তাহলে হোল্ডিং কস্ট চেঞ্জ করা হলো। হোল্ডিং কস্ট চেঞ্জ করলে কি হবে? ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি কিউ এর পরিমাণ চেঞ্জ হবে না? জি স্যার চেঞ্জ হবে। কিউ এর পরিমাণ চেঞ্জ হলে টোটাল কস্ট চেঞ্জ হবে না? জি ম্যাম। Yes, sir. হ্যাঁ, তাহলে আমরা সেকেন্ড পার্ট দেখি। আমরা এই যে কিউ যেহেতু ইনক্রিজ বাই $9 বাড়াইলাম, তাহলে এইচ এর ভ্যালু যা ছিল তার চেয়ে এখন $9 বেশি। তার মানে আগে ছিল 75, এখন হচ্ছে +9 করে আমি
যে কিউ এর ভ্যালু একটা পেলাম, আগে ছিল 18 এখন হচ্ছে 17, তাই তো? জি কিউ স্যার। চেঞ্জ হলো, মানে কিউ চেঞ্জের ফলে নতুন যে কস্ট কি হবে জাস্ট এখানে বসায় দাও, বসায় দিলে দেখা গেল যে কস্ট আসবে 1429। তাহলে কস্ট কি পরিমাণ বাড়লো, আগে ছিল কত 1350, এখন হচ্ছে 1329, তাহলে $79 পরিমাণ বেড়ে গেল না কস্ট? জি স্যার। তাহলে অ্যানুয়াল কস্ট ইনক্রিজ হলো $79, তো এটা হবে আনসার। অ্যানুয়াল কস্ট ইনক্রিজেস বাই $79। সো এর জন্য যে তুমি যদি হোল্ডিং কস্ট বাড়াও $9, তাহলে অ্যানুয়াল কস্ট বাড়বে $79। ঠিক আছে, জি স্যার। ই ক্লিয়ার হলো? এখন হচ্ছে এফ, do a sensitivity analysis with the UQ model if the ordering cost were to increase by a factor of 4. এখন আরেকটা প্রশ্ন বলা আছে, যদি অর্ডারিং কস্ট চেঞ্জ করো, সেনসিটিভিটি অ্যানালাইসিস মানে তোমাকে অ্যানালাইসিস করে দেখ, প্রবলেমে দেখলাম আগেরটা দেখলাম যে হোল্ডিং কস্ট চেঞ্জ করলে কি হয়, এখন হচ্ছে অর্ডারিং কস্ট চেঞ্জ করলে কি হয়। তো আগের মতোই তুমি অর্ডারিং কস্টটা চেঞ্জ করো কি ফ্যাক্টর অফ 4, মানে 4 গুণ বাড়ায় দিলা। 4 গুণ বাড়ায় দিলে আমার মানে কি, আগে ছিল কত 10, এখন 4 গুণ বাড়ায় দিলে জি কত স্যার। হবে 40, তাই না? 40। 40। সো আমরা যদি তো যদি ক্যালকুলেশনে যাই যে অর্ডারিং কস্ট যদি বাড়ায় দিলাম 10 থেকে 40 হয়ে গেল, সো আমার ইউকিউ তাহলে চেঞ্জ হলো, এখন আগে ছিল 10 এখন হচ্ছে 40, তাহলে আমার ইউকিউ কত হলো তখন 36 ব্যাগ না? জি স্যার, প্রায় 3 গুণ বেড়ে গেছে। নতুন 36 দ্বিগুণ ব্যাগ, বেড়েছে। আগে ছিল 18টা, দ্বিগুণ বেগ, তাহলে এখন তাহলে এটাই হবে আমার আনসার। তাহলে ইউকিউ উড ইনক্রিজ বাই এ ফ্যাক্টর অফ 2, যেহেতু আগে ছিল 18 এখন ডাবল হয়ে গেছে, তাহলে এটাই হবে আমার আনসার, এটাই হবে সেনসিটিভিটি অ্যানালিসিস। তো মনে রাখতে হবে কি পরিমাণ সেনসিটিভ সে, যে কিউ এস এর পরিমাণ চেঞ্জ হলে টোটাল কিউ কি পরিমাণ সেনসিটিভ। তাহলে এস এর পরিমাণ যদি আমি 4 গুণ বাড়ে 4 টাইমস, তাহলে ইউকিউ বাড়ে 2 টাইমস, এটাই হবে আমার আনসার। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তাহলে এই হচ্ছে আমাদের তো তোমাদের স্যার আপনার কথা শুনতে পাচ্ছি না স্যার। স্যার শোনা যায় নাকি? শোনায় সমস্যা। আচ্ছা, লাইট তো দেখা যাচ্ছে না। যেটা বললাম তোমাদের একটা কুইজ নিতে হবে। হ্যাঁ, কারণ কুইজটা কবে দিবা? সিলেবাস স্যার কোন পর্যন্ত স্যার? আজকে পর্যন্ত যা এতক্ষণ যা পড়াইলাম এই পর্যন্তই। স্যার এটা কি এমসিকিউ বেসড হবে? ম্যাথ করেছেন তো অনেকগুলো। হ্যাঁ, ম্যাথে তুমি প্রবলেম করতে হবে, করে আনসার দিতে হবে, আর অন্য জিনিসগুলো এমসিকিউ থাকবে। মিডের পর থেকে আজ পর্যন্ত? হ্যাঁ, মিড রিপোর্ট থেকে এই পর্যন্ত। তাহলে কি নেক্সট উইকে দিবা? স্যার অনেকগুলো সিলেবাস আছে। স্যার আমাদের পরীক্ষা 4টা নেবেন না? তিনটা।
তোমাদের 2 ক্রেডিট না, 2 ক্রেডিট 3টা নিব। ও আচ্ছা। এই কুইজটা দিলে তো স্যার শেষ হচ্ছে নাকি? হ্যাঁ, একটু দিলে শেষ হচ্ছে। তাহলে স্যার আমরা আগামী উইকের লাস্ট ক্লাসটাতে নেই কুইজটা। তার মানে হচ্ছে তোমার বুধবারে। জি স্যার, বুধবার। জি স্যার, বুধবারে। ঠিক আছে, বুধবারে দাও তাহলে, বুধবারে দাও। ঠিক আছে, বুধবারে দিতে পারি আমরা তাহলে। তাহলে আমি যে এই সেকশনকে বলে দিব আর কি। হ্যাঁ, জি স্যার। জি স্যার। আচ্ছা, তো আমাদের ইনভেন্টরি ম্যানেজমেন্ট এখানে শেষ। হ্যাঁ, আর আমাদের নেক্সট টপিক হচ্ছে ফোরকাস্টিং। আমরা ফোরকাস্টিং এর অল্প একটু দেখি আগে, বেশি তো করা যাবে না। ফোরকাস্টিং নাম শুনছো? ফোরকাস্টিং বলতে কি বুঝি আসলে? জি স্যার, পূর্বাভাস। পূর্বাভাস দেওয়া, পূর্বাভাস দেওয়া, ফোরকাস্ট মানে কি? ফরচুন টেলার। হ্যাঁ, ফরচুন টেলার আছে না, জ্যোতিষ আছে না, জ্যোতিষ সে জি বলতে স্যার। পারে। টিয়া পাখি দিয়ে এখানেও তুমি যদি কাজ করো কোম্পানিতে, তাহলে তুমিও জ্যোতিষের কাজ করতে হবে। তোমাকে বলবে যে ফিউচারে কি কি ধরনের অর্ডার আসতে পারে, কাস্টমার কি ধরনের অর্ডার দিবে, সে অনুযায়ী প্ল্যান করবা। তাহলে তোমাকে জানতে হবে, তাই না? ফিউচার জানলে তুমি প্ল্যান করতে পারবা। তো ওইটা জানার জন্য যে সায়েন্টিফিক যে নিয়ম, এটা আমরা দেখব। হ্যাঁ, কিভাবে আমরা ফিউচার প্রেডিক্ট করতে পারি, বা ফিউচারে কি থিঙ্ক করে আমরা প্ল্যান করব। হ্যাঁ, কিভাবে জানতে পারবো, ওই জিনিসটাই আমরা দেখি। অনেকগুলো টেকনিক আছে, তো ওই যে জানাই আমরা ফিউচার জানার চেষ্টা করব। হ্যাঁ, সো ফোরকাস্টিং, এটাকে বলা হয় যে ফোরকাস্ট। হ্যাঁ, ফোরকাস্ট। সো ফোরকাস্ট হচ্ছে স্টেটমেন্ট অ্যাবাউট দ্য ফিউচার ভ্যালু। হ্যাঁ, ফিউচারের ভ্যালু কি কি হইতে পারে, তুমি যাতে এটা বুঝতে পারো। কারণ ফোরকাস্ট জানা দরকার, কারণ ফোরকাস্ট জানলে তুমি যে বিভিন্ন অ্যাক্টিভিটিতে ডিসিশন নিবা, তুমি ইজিলি নিতে পারবা। কারণ তুমি যদি জানো যে ইন ফিউচারে কাস্টমার অর্ডার আসবে, কাস্টমার ডিমান্ড বাড়বে, ম্যান পাওয়ার লাগবে, তোমার টাকা পয়সা লাগবে, ইনভেস্টমেন্ট লাগবে, অপারেশন প্ল্যান করতে হবে ঠিক মতো, হ্যাঁ, বিভিন্ন ম্যান পাওয়ারে অ্যারেঞ্জ করতে হবে। হ্যাঁ, তো প্রত্যেকটা ডিপার্টমেন্টে আসলে ফোরকাস্টিং এটা ইম্পর্টেন্ট। যদি আমি জানি আগে থেকে যে কি পরিমাণ ইনক্রিজ হবে আমার বিজনেস, কি পরিমাণ ডিমান্ড বাড়বে, আমি প্ল্যান করতে পারবো। হ্যাঁ, তো সেজন্য ফোরকাস্টিং জানাটা দরকার। হ্যাঁ, সো ফোরকাস্টিং যেটা বললাম, বিভিন্ন ডিপার্টমেন্টে দরকার। যে অ্যাকাউন্টিং, ওরা বুঝতে পারে যে ইন ফিউচারে এসে তার কস্ট প্রফিট কি পরিমাণ বাড়তে পারে। ফাইন্যান্স, সে বুঝতে পারে তার ক্যাশ ফ্লো কি পরিমাণ বাড়বে বা কমবে। হিউম্যান রিসোর্স, সে বুঝতে পারে যে নতুন কোনো এমপ্লয়ি নিতে হবে কিনা, ট্রেনিং দিতে হবে কিনা। মার্কেটিং, ওরাও বুঝতে পারে যে নতুন কোনো পলিসি প্রমোশন নিতে হবে কিনা। ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, ওরাও বুঝে নতুন কোনো আইটি সিস্টেম বা সার্ভিস লাগবে কিনা, আমাদের সবকিছু বেড়ে যায়, লাগবে কিনা। অপারেশন যারা প্ল্যান করে তারাও ঠিক করবে যে হ্যাঁ, আমার শিডিউলিং বাড়াইতে হবে কিনা, ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট বাড়াইতে হবে কিনা, ওয়ার্কলোড বাড়বে কিনা। হ্যাঁ, প্রোডাক্ট সার্ভিস ডিজাইন যারা করে, নতুন নতুন কোনো প্রোডাক্ট, নতুন কোনো সার্ভিস আসবে কিনা, কখন আসবে, কিভাবে আমরা ডিজাইন করব। তাহলে এই জিনিসগুলো রিলেটেড। হ্যাঁ, সবকিছুরই সাথেই ফোরকাস্টটা দরকার। ফোরকাস্ট হলে তুমি তখন প্ল্যান করতে পারো, ফোরকাস্ট না হলে ডিফিকাল্ট। তো সেজন্য ফোরকাস্টিং এর বিভিন্ন টেকনিকগুলো আমরা বেসিক, এখানে আমরা ডিটেলস, খুব বেশি ডিটেলস যেতে পারবো না, আমরা বেসিক জিনিসগুলো দেখি কিভাবে আমরা ফোরকাস্টিং করতে পারি। সো ফোরকাস্টিং এর আসলে ভেরি সিম্পল সিস্টেম হচ্ছে একটা কজুয়াল সিস্টেম, কজ এন্ড ইফেক্ট। তার মানে তুমি ধরে নিচ্ছ যে পাস্টে যেটা হয়েছে, হ্যাঁ, মনে করো লাস্ট ইয়ারে তুমি যে পরিমাণ সেল করলা প্রোডাক্ট, মনে করো 1000 প্রোডাক্ট সেল করলা, হ্যাঁ, তাহলে তুমি ধরে নিচ্ছ যে নেক্সট ফিউচারেও তুমি 1000 প্রোডাক্ট সেল করতে পারবা। এটা হচ্ছে ভেরি সিম্পল কনসেপ্ট। হ্যাঁ, যে পাস্টে যা হয় সেটাই ফিউচারে হবে, রিপিট হইতে পারে, আমরা ধরেই নিই এরকমই হয় আর কি, ইভেন্ট গুলো এরকমই ঘটে। তাহলে ফোরকাস্ট হচ্ছে রিয়ালি পারফেক্ট। আবার ফোরকাস্ট কখনো এক্স্যাক্টলি হবে না। তুমি মনে করো লাস্ট ইয়ারে 1000 প্রোডাক্ট সেল করলা, তো সেল করে তুমি বলো যে হ্যাঁ, ফিউচারে আগামী বছর আমি 1000 প্রোডাক্ট সেল করতে পারি। হ্যাঁ, তো 1000 প্রোডাক্ট প্ল্যান করে তুমি একটা ফোরকাস্ট করলা, বাট অ্যাকচুয়ালি আগামী বছর 1000 এক্স্যাক্টলি 1000 হবে না, বা 1000 চেয়ে বেশি হতে পারে, কম হতে পারে। হ্যাঁ, তো সেজন্য ফোরকাস্ট রিয়ালি পারফেক্ট। হ্যাঁ, সবসময় এক্স্যাক্টলি হবে না। অথবা অন্যভাবে যদি বলতে পারো, ফোরকাস্ট ইজ অলওয়েজ রং। ফোরকাস্ট কখনো অ্যাকুরেট হবে না। ঠিক আছে, বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তো ফোরকাস্ট বানানোই হয় যে ভুল হওয়ার জন্য। হ্যাঁ, ফোরকাস্ট কখনো এক্সাক্ট হবে না। হ্যাঁ, তো ফোরকাস্ট মোর অ্যাকুরেট ফর গ্রুপস ভার্সেস ইন্ডিভিজুয়ালস। মানে তুমি একটা দুইটা প্রোডাক্ট করে ফোরকাস্ট করা, এটা ডিফিকাল্ট।
রেদার দেন তুমি অনেকগুলো প্রোডাক্টের একটা গ্রুপ বানাইলা, সেই গ্রুপ অনুযায়ী যদি একসাথে ফোরকাস্ট করো সেটা হচ্ছে বেটার, সেক্ষেত্রে মোটামুটি তোমার কাছাকাছি যাবে। আর হচ্ছে ফোরকাস্ট অ্যাকুরেসি ডিক্রিজেস অ্যাজ টাইম হরাইজন ইনক্রিজেস। তার মানে তুমি যদি লং ডিউরেশনে ফোরকাস্ট করো, মনে করো 10 বছরের ফোরকাস্ট করো, আর তুমি যদি 10 বছরে তোমাকে যদি বলা হলো 10 বছরে কত প্রোডাক্ট সেল করবে, তুমি একটা ফোরকাস্ট করে দিলা। আর যদি তুমি 1 বছরের একটা ফোরকাস্ট করো, যে আগামী বছরের ফোরকাস্ট বা আগামী মাসের ফোরকাস্ট যদি করো, তাহলে হচ্ছে আগামী মাসের যে ফোরকাস্ট যেটা করবা সেটা হয় মোর অ্যাকুরেট। অ্যাকুরেসি, যে টাইম যখন কমবে তার অ্যাকুরেসি ভালো হবে, অথবা টাইম যদি বাড়ে ফোরকাস্টিং এর অ্যাকুরেসি কম। বোঝা যাচ্ছে? তাহলে আমরা ইমিডিয়েট ইভেন্টের আমরা ফোরকাস্ট ভালো করতে পারি, কারণ 10 বছর পরে কি হবে না হবে আমরা জানি না। 10 বছর পর তুমি একটা ফোরকাস্ট করলা, 10 বছর পরে তোমার কাস্টমার থাকবে কিনা, বিজনেস থাকবে কিনা, বিজনেস এনভায়রনমেন্ট চেঞ্জ হতে পারে, সিচুয়েশন চেঞ্জ হতে পারে, কোভিড আসতে পারে, আরো কত কিছু আসতে পারে, তাই না? তো 10 বছর পরে বা লং ডিউরেশনের ফোরকাস্ট অ্যাকুরেট হয় না, খুব কম হয় আর কি। হ্যাঁ, সেজন্য ফোরকাস্টিং ভালো হচ্ছে যে কম ডিউরেশনে, কম টাইমের মধ্যে তুমি ফোরকাস্ট করা, যে নেক্সট ইয়ার, নেক্সট উইক, নেক্সট মান্থ, 2 মান্থস লেটার, এরকম অল্প সময় যদি ফোরকাস্ট করো সেটা হচ্ছে বেটার। ঠিক আছে, বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। এখানে একটা ছবি দেখা যাচ্ছে, দেখো, দেখতে পাচ্ছ একটা ছবি এখানে আছে যে, জি স্যার দেখা যায়। কে কে এটা চাও? চার তারা তো সবাই চায়। লেখাটা পড়ো, কি চাও? স্যার ওইটা চাই না স্যার, A+ দরকার। সবাই তো স্যার এটা তো বলছে আই সি ইউ উইল গেট এন এ দিস সেমিস্টার। তাহলে এরকম জ্যোতিষের কাছে গেলে ও বলে দিতে পারবে তুমি মিটে যে মার্ক পাইছি এই তাতে কি সেমিস্টারে হবে কি কে পাবা। জানে। হ্যাঁ বলে যে মিড সেমিস্টারে যে মার্ক পাইছি তাতে কি রেজাল্ট হ্যাঁ, হবে বুঝতেছি না। পেয়ে যাবো, চেষ্টা করলে পেয়ে যাবো। হ্যাঁ স্যার চেষ্টা তো করেছিলাম, সবাই ভালো মার্ক হ্যাঁ, আমি শুধু সেটাই। খারাপ মার্ক পাইছি স্যার মনে হয়। সব দিয়ে দেবে, সমস্যা নেই। স্যার দিয়ে দিবেন? আচ্ছা, তুমি সমস্যা তাহলে নাই আরো ভালো হাসিব, সমস্যা নাই। আরো, হ্যাঁ, আরো ভালো চেষ্টা করা হয়ে যাবে, অসুবিধা নেই, চেষ্টা করলে হয়ে যাবে। ঠিক আছে। সো এখানে হচ্ছে যে তুমি জ্যোতিষের কাছে গিয়ে আসলে লাভ নাই, যেটা হচ্ছে যে জ্যোতিষ বলে দিবে তোমাকে, একটা ফোরকাস্ট করে দিবে, তাই না? হ্যাঁ, তো ফোরকাস্টিং এর যে টেকনিক গুলো আমরা আসলে এখানে জানার চেষ্টা করব, কোন ওয়েতে আমরা করতে পারি। একটা ভালো ফোরকাস্ট করার জন্য কি কি জিনিস লাগে, এই জিনিসগুলো এখানে দিল, যে টাইমলি করতে হবে ফোরকাস্টটা। ফোরকাস্টের ডাটা তুমি নিবা, মানে মনে করো লাস্ট ইয়ারের ডাটা নিলা, নিয়ে আগামী বছরে ফোরকাস্ট করলো, ডাটাগুলো তোমার রিলায়েবল হওয়া লাগবে, অ্যাকুরেট হওয়া লাগবে, মিনিংফুল হওয়া লাগবে, ডাটাগুলো ইজি ইউজ করার ক্যাপাবিলিটি থাকতে হবে, এবং সে রিটেন হইতে হবে। তোমার বস যদি তোমাকে বলে যে একটা ফোরকাস্ট করতে, তুমি হ্যাভ টু রিটেন যে আগামী বছর হচ্ছে এই ফোরকাস্ট। কারণ কি, আগামী বছর শেষে তুমি মিলাইতে পারবা যে তোমার যে ফোরকাস্ট করলা সেটা কতটুকু অ্যাকুরেট, এরর কতটুকু। এই এররটা যদি তুমি বুঝতে পারো যে আমার 10% এরর হয়েছে, তাহলে নেক্সট ইয়ারে যে ফোরকাস্ট করবা তখন তুমি অ্যাডজাস্ট করতে পারবে, হ্যাঁ কি এরর হয়েছিল, কি ভুল হয়েছিল। হ্যাঁ, তো সেটা আমরা বুঝতে পারবো। তা আমাদের উদ্দেশ্য হচ্ছে তাহলে ফোরকাস্ট করা, সেটা থেকে কত পার্সেন্ট এরর হয়েছে সেই এরর বের করা, এবং তারপরে যে ফোরকাস্ট করবা সেখানে এরর যাতে কম হয়, ভুল যাতে কম হয়, এটাই হচ্ছে আমাদের টার্গেট। রিপিটিং ওয়েতে আমরা ফোরকাস্ট করবো আর কি। তো এই জিনিসগুলো আমাদের ভালো করে বুঝতে হবে, জানা লাগবে, এখানে বললাম। আর ফোরকাস্টিং এর জন্য কয়েকটা স্টেপ আছে। স্টেপ 1, দে ডিটারমাইন দ্য পারপাস অফ দ্য ফোরকাস্ট। ফোরকাস্টটা কেন দরকার এটা তোমাকে ভালো করে বুঝতে হবে। তোমার বস যদি তোমাকে বলে একটা ফোরকাস্ট করে দাও নেক্সট ইয়ারের, ইউ হ্যাভ টু নো যে নেক্সট ইয়ারে তুমি কোন প্রোডাক্টের ফোরকাস্ট করবা, সেটা কোন কাস্টমারের জন্য দরকার, সেটা কোন ক্যাটাগরির জন্য দরকার বা কেন দরকার। ইউ মাস্ট আইডেন্টিফাই কেন আমি চাই ফোরকাস্ট, হ্যাঁ, মাস্ট গেট দ্য রিজন, কি দরকার। তারপর হচ্ছে এস্টাবলিশ দ্য টাইম হরাইজন। তাহলে ফোরকাস্ট বলে দিলে ফোরকাস্ট হবে না, তোমাকে বের করতে হবে তুমি কি 1 বছরের জন্য ফোরকাস্ট চাও, নাকি 2 বছরের জন্য চাও, নাকি 2 মাসের জন্য চাও, নাকি 2 সপ্তাহের জন্য চাও, কোনটা আইডেন্টিফাই করো। ঠিক আছে। স্টেপ 3 হবে একটা ফোরকাস্টিং টেকনিক বের করো, কোন ওয়ে তুমি করবা।
তুমি কি অ্যারিথমেটিক অ্যাপ্লাই করে করবা, তুমি কি স্ট্যাটিস্টিক্স রিগ্রেশন অ্যাপ্লাই করে করবা, নাকি একটু আগে আমরা যেটা দেখলাম যে জ্যোতিষের কাছে যাবা সরাসরি বলে দিবা, কোন টেকনিক করবা? টেকনিক ঠিক করতে হবে। টেকনিক ঠিক করবা। স্টেপ 4 এ গিয়ে তুমি হচ্ছে ডাটা অ্যানালাইসিস করবা। যে তুমি নেক্সট ইয়ারের প্রিভিয়াস 1 বছরের ডাটা নিবা, নাকি প্রিভিয়াস 2 বছরের ডাটা নিবা, নাকি প্রিভিয়াস 3 বছরের ডাটা নিবা, কোন ডাটা নিবা, কি অ্যানালাইসিস করবা ঠিক করো। স্টেপ 4 করলা, করার পরে স্টেপ 5 হচ্ছে তুমি প্রিপেয়ার দ্য রিপোর্ট। ফোরকাস্ট হয়ে গেল, ফোরকাস্ট তৈরি করলা। তারপরে ফোরকাস্ট যখন হলো 1 বছরের জন্য করলা, সেই বছরে তুমি মনিটর করলা যে তুমি যে ফোরকাস্ট করলা, তুমি যে বললা যে হ্যাঁ এই নেক্সট ইয়ারের জন্য আমি 1000 প্রোডাক্ট বিক্রি করতে পারবো, সেল করতে পারবো। তো নেক্সট ইয়ার তুমি দেখলা আদৌ তুমি 1000 প্রোডাক্ট বিক্রি করতে পারো কিনা, বা 1000 প্রোডাক্টের ডিমান্ড তোমার কাছে আসে কিনা, অর্ডার আসে কিনা, অ্যাকচুয়াল কত তুমি দেখলা যে হ্যাঁ 2000 প্রোডাক্টের জন্য ডিমান্ড আসছে, অথবা দেখলে 500 প্রোডাক্টের জন্য ডিমান্ড আসছে, তাহলে তুমি বের করলে এরর কতটুকু। সেই এররটা কনসিডার করে পরবর্তীতে আবার যখন ফোরকাস্ট করবা তখন সেটা আবার অ্যাডজাস্ট করবা। তো এইভাবে আমরা ফোরকাস্টিং করে কন্টিনিউয়াসলি করে থাকি। ফোরকাস্টিং জন্য এই স্টেপগুলো ফলো করা হয়। বোঝা যাচ্ছে ফোরকাস্টিং কিভাবে করব আমরা? জি স্যার। আচ্ছা, ওকে। এখন হচ্ছে টাইপস, কয় রকমের ফোরকাস্ট আছে। একটা হচ্ছে জাজমেন্টাল। জাজমেন্টাল হচ্ছে তুমি জাজ করলা, তুমি বললা যে হ্যাঁ প্রিভিয়াসলি আমি 1000 বিক্রি করছি, সো নেক্সট ইয়ারও আমি 1000 বিক্রি করতে পারবো। এটা জাজমেন্টাল। হ্যাঁ, তুমি এখানে কোনো অ্যানালাইসিসের কিছু নাই, তোমার এক্সপেরিয়েন্স দেখে তুমি বললা। আমি বললো যে আমি 10 বছর ধরে এই লাইনে কাজ করে আসছি, সো আমি দেখে আসছি প্রতি বছর গত বছর যা হয় তারপরে বছর মোটামুটি একই থাকে। হ্যাঁ, তোমার এটা জাজ এক্সপিরিয়েন্স, জাজমেন্টাল। এখানে কোনো সায়েন্টিফিকের কোনো টেকনিক নাই, নলেজের কোনো ব্যাপার মানে অ্যানালাইসিসের কোনো ব্যাপার স্যাপার নাই। হ্যাঁ, তো এটা হচ্ছে একবারে সিম্পল ওয়ে, এবং এই ক্ষেত্রে টেকনিকের কোনো মানে অ্যানালাইসিসের কোনো কারণ নাই। হ্যাঁ, জাস্ট একটা টেকনিক, কি বলে এক্সপেরিয়েন্স, জাজমেন্ট। আর একটা হতে পারে টাইম সিরিজ। টাইম সিরিজ হচ্ছে তুমি প্রিভিয়াস ডাটা নিলা, সেটাকে অ্যানালাইসিস করে ফিউচার ডাটা তুমি ঠিক করলা। হ্যাঁ, প্রিভিয়াস মনে করো তুমি 3 মাসের ডাটা নিলা, নিয়ে তুমি এভারেজ করলা, এভারেজ করে বললা যে হ্যাঁ নেক্সট মান্থে এইরকম হইতে পারে। এরকম টাইম সিরিজ ডাটা অ্যানালাইসিস করা। আর নাম্বার 3 আরেকটা মডেল, তুমি একটা ম্যাথমেটিক্যাল মডেল ডেভেলপ করা, এবং এখানে তুমি বিভিন্ন ফ্যাক্টর অ্যাড করবা। তো বন্ধু মনে করো সিজনাল ফ্যাক্টর থাকতে পারে, মনে করো নেক্সট ইয়ারে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, বা এরকম কোনো রিস্ক হতে পারে, এরকম একটা ফ্যাক্টর থাকতে পারে, বা নেক্সট মান্থে কোনো ফেস্টিভ সিজন আছে, এই সিজনের জন্য এক্সট্রা কিছু ভেরিয়েবল তুমি নিলা, নিয়ে তুমি বলো যে হ্যাঁ যেহেতু ফেস্টিভ সিজন আছে ডিমান্ড বাড়তে পারে, তা তুমি ফোরকাস্ট করলা। মনে করো এন্ড অফ দ্য ইয়ার, তুমি বললো যে হ্যাঁ এন্ড অফ দ্য ইয়ারে মানুষজন বেশি কেনাকাটা করবে, তো সেই হিসাবে করে তুমি কিছু ফ্যাক্টর যোগ করে তুমি একটা মডেল ঠিক করে ফোরকাস্ট করতে পারো। তো এটাই হচ্ছে সায়েন্টিফিক ওয়ে। তো এটা আমরা দেখবো। তো এইভাবে হয়, মেইনলি এই 3 ভাবে আমরা ফোরকাস্ট করতে পারি। বোঝা যাচ্ছে? জি স্যার। সিম্পল ওয়ে। সো টাইপ দেখলাম আমরা, জাজমেন্টাল যেটা দেখলাম যে এটা আসলে এখানে মানে ইয়া নাই আর কি বলে অ্যানালাইসিসের কোনো ব্যাপার স্যাপার না। আমার এক্সিকিউটিভ ওপিনিয়ন, যারা এক্সপিরিয়েন্স আছে তাদের ওপিনিয়ন নিবে, সেলসম্যান যারা তাদের ওপিনিয়ন নিবে, ওরা বলে দিবে। কাস্টমার সার্ভে করতে পারে, যে কাস্টমার তখন সার্ভে করে বলবে কি পরিমাণ আমার দরকার। হ্যাঁ, আউটসাইড ওপিনিয়ন নিতে পারে। আর একটা আছে ডেলফি মেথড। এখানে হচ্ছে এটা একটা টেকনিক আছে, ডেলফি টেকনিক। এটা আমরা ওপিনিয়ন, যে ম্যানেজারদের ওপিনিয়ন নিবে, যারা ওখানে কাজ করে তাদের ওপিনিয়ন নিয়ে মোটামুটি একটা অ্যানালাইসিস করা হয়, এবং সবগুলো হচ্ছে জাজমেন্টাল। হ্যাঁ, যা মনে করো অনেকজনকে তুমি বললা যে হ্যাঁ আগামী বছর কয়টা সেল হবে, কয়টা ডিমান্ড হবে, মানে এক একজন বললো যে হ্যাঁ মেবি আগামী বছর 100 প্রোডাক্টের ডিমান্ড থাকতে পারে, আরেকজন বললো মেবি 500, আরেকজন বললো মেবি 300, আরেকজন বললো মেবি 200, আরেকজন বললো মেবি 20। এরকম করে বিভিন্ন ধরনের বিভিন্ন ওপিনিয়ন তুমি নিয়ে তুমি একটা অ্যানালাইসিস করে একটা ফোরকাস্ট বানাবা। এটা হচ্ছে জাজমেন্টাল। ঠিক আছে, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার স্যার একটু পরে একটা ক্লাস আছে স্যার। 4:30টায় ক্লাস ছিল তো। ক্লাস ছিল না? আচ্ছা দাঁড়াও, স্যার আর একটু কথা ছিল স্যার। বলো। হ্যাঁ হ্যালো স্যার। স্যার আমরা হ্যাঁ। বুধবারের ক্লাসটা আর কি স্যার বুধবারের ক্লাস কি বুঝি নাই। করতে চাচ্ছি না স্যার, আমাদের পূজা প্রসাদ